এরকম একটা দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এরকম বাচ্চাদের নিয়ে এভাবে কখনোই হয় নাই। একেবারেই নতুন একটা ব্যাপার। এবং আপনি জানেন যে ৫ই আগস্টের পরবর্তী যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সবাই মানবিক এবং তারা তাদের পক্ষ থেকে তাদের আমাদেরকে আমি বলব যে আমাদের সঙ্গে তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছে। আমি আমি এটা পজিটিভলি নিব। কিন্তু অনেক সময় যেটা হয় যে কখনো আ এইটা এই সাপোর্টটা সময় মতো কিভাবে দেওয়া হবে সেটার একটা বিষয় থাকে। ১ম দিকে অনেকেই আসছেন। পরবর্তী পর্যায়ে আমি বলব যে বাংলাদেশের প্রধানতম সমস্ত রাজনৈতিক দলগুলো আসছে। আ এবং তারা এসে অনেকেই আসলে আমাদের সঙ্গে কথা বলার পরে আমি ছাড়াও সবাই যারা ছিলেন এবং আপনাকে এই কথা বলে রাখি সাথেই কিন্তু আমার মন্ত্রণালয়ের আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একদম উপদেষ্টা, সহকারী উপদেষ্টা স্যার সহ সচিব, ডিজি মহোদয়রা সবাই কিন্তু চলে আসছে। তো তাদের সঙ্গে অনেকের কথা হয়েছে। তারা বুঝতে পেরে আর বেশিক্ষণ আসলে অবস্থান করেন নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে তারা আরো সহযোগিতার হাত বাড়াতে চেয়েছে। আ আমি বলব যে তারা অর্থনৈতিক সাহায্য করতে চেয়েছে, অন্য কিছু। কিন্তু সরকারের আপনি জানেন যে এদের জন্য সরকারের একটা দায়িত্ব আছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে যে উনারা সমস্ত এদের চিকিৎসার ব্যয় বহন করবে এবং এটা সেই অনুযায়ী আমি করছি। আমরা সবাই সেই অনুযায়ী করছি। এবং সেক্ষেত্রে আমরা হয়তো তাদের সদিচ্ছা থাকেও তাদের অনুদানগুলো আমরা গ্রহণ করতে পারিনি। কিন্তু তারপরেও আমি বলব যে অনেক রাজনৈতিক দল এবং সংগঠন যেমন মনে করেন যে ড্যাপ, এনডিএম এর ডাক্তাররা জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নেতারা সবসময় আমাদের সঙ্গে খবর রাখছে। কি করা যায়? আমাদের কোনো সহযোগিতা দরকার হবে কিনা? ইভেন আমি বলব যে আ আমাদের বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি নিজেও আ বিভিন্ন কারণ আমাদের সঙ্গে তখন কথা বলার মতো সরাসরি পরিস্থিতি ছিল না। উনাদের যারা প্রতিনিধি এই দেশে আছেন, যারা সবসময় খোঁজখবর রাখেন, তাদের মাধ্যমে আমাদের কি সহযোগিতা দরকার সবসময় জানতে চেয়েছেন। আমরা বিনয়ের সাথে অন্যান্য সহযোগিতা অর্থাৎ আর্থিক বা আ অন্য অনুদানগুলোকে আমরা সরকারের আইন অনুযায়ী বা নীতি অনুযায়ী আমরা গ্রহণ করিনি। কিন্তু তাদের সাপোর্ট গুলোকে কিন্তু আমরা নিয়েছি এবং তাদের এই সাপোর্ট গুলো কিন্তু আমাদের জন্য অনেক এনকারেজিং ছিল যে অর্থাৎ আমাদের সাথে সারা দেশের মানুষ ছিল। আমি স্পেশালি বলব যে এখন ধরেন আমাদের অনেক রোগী চলে গেছে। তাদের অনেকের হাইপারট্রফিক স্কার। আপনি জানেন যে আ আ জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান নিজে কিন্তু একজন চিকিৎসক এবং উনি আমাদের সিনিয়র আপা। উনি কিন্তু খুব কনসার্ন এবং এই পুরা সময়টাতেই উনি বিভিন্নভাবে তাদেরকে কিভাবে হেল্প করা যায়, বিদেশে নেওয়া লাগবে কিনা, অন্য কিছু করা লাগবে কিনা, রেগুলার এই বিষয় নিয়ে কথা বলেন। এরকম অনেকেই এবং আমরা তাদের পরামর্শগুলোও নিচ্ছি। এইজন্যে নিচ্ছি যে আপনাকে একটা কথা বলি, সবসময় ভালো করবার একটা ব্যাপার থাকে। আমি একজন প্লাস্টিক সার্জন বার্ন নিয়ে অনেকদিন কাজ করি। আমরা সবাই সবকিছুই জানবো এমন কিন্তু কথা না। ওই যে বিদেশি প্রসঙ্গটা যেটা আসলো, মানে এই জিনিসগুলোর কিন্তু প্রত্যেক সময়ই নতুন চিকিৎসা পদ্ধতি বের হয়। তো যে কারণে আমরা যেকোনো পরামর্শকেই আমরা এটাকে পজিটিভ মাইন্ডে নিছি। কিন্তু পুরা ডিসিশনটা কিন্তু আমরা নিজেরা নিয়েছি একসঙ্গে বসে। এই যে ঘটনায় আপনাদের কাছে ৫৭ জন এসেছিল। এখন পর্যন্ত এখান থেকে আপনার হসপিটাল থেকে কতজন মারা গিয়েছে এবং কতজন সুস্থ হয়ে গেছে এবং কতজন চিকিৎসাধীন আছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমার চিকিৎসাধীন আছে এই মুহূর্তে আমার কাছে আমাদের হসপিটালে আরকি আছে আ ১০ জন। আমরা ২৬ জনকে ছুটি দিয়েছি। ২৬ জনকে ছুটি দিয়েছি আর আসলে আমরা ২০ জনকে হারিয়েছি। এবং এই ২০ জনের মধ্যে আমি আপনাকে শুরুতেই বোধহয় বলেছি যে ১ম এ ১১ থেকে ১২ জনের অবস্থা এতটাই ছিল যে আ মানে খুবই অল্প সময়ের ব্যবধানে বাকিরা আ 50, 60, 70, 80% আস্তে আ মানে খারাপ হয়েছে। এদের মধ্যে একজনকে হারিয়েছি একটু কম বার্ন ৩০% এর কাছাকাছি ছিল। তাকে হারিয়েছি আ একজন শিক্ষক। আমি তার নাম বলতেই পারি মাহফুজা। আ উনাকে আমরা হারিয়েছি। উনার সাথে বার্ন অনেক সময় পার্সেন্টেজ এর সাথে অন্য কিছু ফ্যাক্টর কাজ করে। উনি হাইপারটেনশন এর রোগী ছিলেন এবং আনকন্ট্রোলড ডায়াবেটিস যেটা ২ টা উনি নিজে আগে কখনোই জানতেন না। এবং মানসিকভাবে উনার একটু ডিপ্রেশন আগে থেকে ছিল। তো উনাকে আমরা দীর্ঘ সময় চিকিৎসার পরে আসলে আমরা হারিয়েছি। এটা আমাদের জন্য একটা খুব বেদনার ব্যাপার। কিন্তু একটা জিনিস হচ্ছে যে বার্ন যদি অ্যাসোসিয়েটেড উইথ কোমরবিডিটি থাকে, ইভেন খুব কম পার্সেন্টেজ এর বার্নও
বার্নের পেশেন্টকে অনেক সময় বাঁচাতে আপনি পারে। এই যে ডক্টর মাহফুজার কথা বললেন, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে উনি মূলত ছাত্রদের বাঁচাতে গিয়ে উনি বার্ন হয়েছেন এবং উনি মানে বার্ন হওয়ার পরেও চেষ্টা করেছেন যে এইটা মাহফুজা আছে এবং মেহরিন যিনি মারা গেছেন শুরুতেই, জি। ওনার ব্যাপারটা এটা ছিল এবং মেহরিনের ব্যাপারটা আসলে খুবই কষ্টদায়ক। আমি নিজে যখন ওনাকে প্রথম দিনই তো আইসিইউতে উনি গেলেন, আমি নিজে যখন ওনাকে দেখতে গেলাম, আসলে কিছু জিনিস আছে যে আমরা ডাক্তার, আমরা প্রতিনিয়ত এগুলো দেখি, তারপরে কিন্তু আমাদের মধ্যে একটা হিউম্যান নেচার আছে। বিলিভ ইট অর নট, একটা সময় অনেক কিছু আমরাও আসলে মেনে নিতে পারি নাই, যে মানে বিষয়গুলো এরকম। এবং ওনাদের মানে মেহেরিন ব্যাপারটা তো অস্বাভাবিক ছিল। উনি উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, আমি বলবো যে উনি নিজের জীবনকে আসলে উৎসর্গ করছেন অনেকটা। উনি জানতেন যে এই অবস্থা থেকে বাঁচাতে গেলে তো ওনার নিজের জীবন বিপন্ন হবে। মানে আসলে আমি বলবো যে দে আর হিরোজ, দে আর হিরোজ। আমরা বলবো আমাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলছে যে আমরা চেষ্টা করছি। আমি মনে করি যে এটা তো আমাদের নরমাল দায়িত্বের মধ্যেই পড়ে চিকিৎসক হিসাবে এটা। কিন্তু ওনারা যেটা করেছেন, এই শিক্ষক বা মানে যারা ইভেন কিছু কর্মচারী, রেস্কিউ এবং কয়েকজন রেস্কিউয়ারও যারা ছিলেন, মানে তাদের ভূমিকাটাকে আমি অত্যন্ত মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের কারণে আমরা বলবো যে আমরা আরো কিছু মানুষকে বাঁচাতে পারছি। এই কৃতিত্বটা তাদেরকে দিতেই হবে। আপনি কি মেহরিনের সাথে কথা বলেছিলেন? আমি আসলে উনি তখন কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না। হ্যাঁ, কথা বলার মতো পরিস্থিতিতে উনি ছিলেন না। পরবর্তীতে আর কথা বলতে না, পারেন না? আসলে সেই মানে পরবর্তীতে আর তেমন, কারণ তাকে তো আমরা ভেন্টিলেট করে ফেলেছি। রাইট। আচ্ছা, ইয়ে মাহফুজের সাথে কি আপনাদের কথা হয়েছে? মাহফুজের সঙ্গে তো আমার রেগুলার কথা হইছে অনেকদিন যাবৎ। কারণ উনার একটা ওই যে কথাটা বলছিলাম, উনার ডায়াবেটিক ছিলেন এবং কিছুটা হলেও উনি আগে থেকেই মানসিকভাবে একটু ছিলেন, আ ডিপ্রেসড কন্ডিশনে। উনার জন্য আমরা মানসিক ডাক্তার সবকিছুই করেছি। অল অন এ সাডেন এই ডায়াবেটিক এবং হাইপারটেনশনের কিছু অল অন এ সাডেন উনি ভালোই ছিলেন। শি ওয়াজ ডুইং গুড। অল অন এ সাডেন তার অ্যাটাক হয় রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে। এবং এই ক্ষেত্রে হয় কি, অনেক সময় পালমোনারি এম্বোলিজম বলে একটা জিনিস থাকে। উনি ওনার যে শারীরিক কন্ডিশন সবকিছু মিলিয়ে এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস এটা কিন্তু আমরা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। কিন্তু যখন অনিয়ন্ত্রিত একটা জিনিস থাকে তখন হঠাৎ করে বেড়ে গেল। মানে উইদিন শর্ট টাইম। সামটাইমস এই বার্নের ক্ষেত্রে এই ঘটনা ঘটে লম্বা সময়ের পরে। আরেকটা জিনিস হয় বার্নের পেশেন্টের ক্ষেত্রে, তাদের কার্ডিয়াক ড্যামেজ হয়। বার্নের পেশেন্টের একটা কার্ডিয়াক ড্যামেজ হয়। এই কার্ডিয়াক ড্যামেজটাও কিন্তু ভালো আছে, একেবারে ভালো রোগী, অল অন এ সাডেন তাদের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এই ঘটনা আমাদের দেশে তো মাহফুজার ঘটনাটাকে, যেহেতু আপনি ওনার সাথে কথা বলেছেন, উনি কিভাবে বার্ন হলেন, উনি কিভাবে উদ্ধার করলেন, না, সেই গল্প কি ওনার এইটা কাছ থেকে আপনি মানে শুনেছেন? উনিও বাচ্চাদেরকে আসলে বাঁচাতে গেছেন। সবই একই ব্যাপার। কিন্তু উনার বাইরে থেকে উনাকে যখন কেউ যখন উনার বার্ন হয়ে গেছে তখন বাকিরা সবাই আসলে নিয়ে আসছে। এবং উনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল, আ সেটা হচ্ছে যে একটা পর্যায়ে যেটা হয়, আমরা যে কথাটা বলছিলাম যে মানুষের বাঁচার আকাঙ্ক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো উনার নিজেই খুব ডিপ্রেস থাকতেন। আমরা মানে ব্যক্তিগতভাবে এই রোগীটার কাছে আমি নিজে অনেকবার গেছি। আমরা সব রোগীর কাছে গেছি। তো উনার শেষের দিকে বাচ্চাদের কথা উনি চিন্তা করতেন। আর উনার আসলে সব জায়গায় তো বাচ্চা। এই জিনিসগুলো অনেকে কিন্তু মানসিকভাবে ট্রমাটাইজ করে ফেলেছে। ইভেন আমাদের ডাক্তাররাও অনেকে ট্রমাটাইজড হয়ে গেছে। আমাদের অনেক ডাক্তার। কারণ আমরা ক্রমাগতভাবে আমরা প্রায় টানা ১ টা মাস রেগুলার আমরা রেগুলার সকাল বিকাল আমরা বসে এটা নিয়ে আলোচনা করছি। ১ মাসের পর থেকে হয়তো আমাদের একটু ইয়ে গেছে। তো এই যে সময়টা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে যখন আপনি ওই বাচ্চা, সবাই তো বাচ্চা, আপনি যখনই তার কাছে যাচ্ছেন তখনই কিন্তু একটা ইভেন এই যে আমাদের কাছে যখন শেষের দিকে একটা ব্রিটিশ টিম আসে, উনাদের পক্ষ থেকে একজন সরাসরি আমাদের আরো যারা ছিলেন যে বলছিলেন যে আমাদের যারা আছেন, আমাদের চিকিৎসক যারা ছিলেন, কর্মচারী, নার্স, অন্যান্য যারা, ওনাদেরও একটা কাউন্সেলিং এর দরকার। ব্যাপারটা এই পর্যায়ের ট্রমা ছিল আমাদের সবার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আ আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা এই মানসিক চিকিৎসার জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। এটা তো আমাদের এখানে নাই। আমরা না, ঢাকা এই যে মেডিকেল আমি এখানে একটা কথা বলি। আপনারা যে ২৬ জন রোগী সুস্থ হয়ে গেল,
তারা কি অবস্থায় আছে বা তাদের পরবর্তী জীবনের জন্য কি ধরনের ঝুঁকি আছে বা তাদের কি ধরনের চিকিৎসা দরকার যারা সুস্থ হয়ে অলরেডি ছুটিতে চলে গেছে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন আমি আমাদের আ ইয়ে থেকে কালকে রোহান নামে একজন আ আ বাচ্চা আ মানে বাসায় গেছে। তার 40% এর উপরে বাড়ছিল। এবং বহুবার মানে জীবন এবং মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়েছে। বহুবার, ১ বার বা ২ বার না। আইসিইউতে গেছে, আইসিইউ থেকে বাইরে আনছে, আবার গেছে, আবার আসছে। তো ওর সঙ্গে আমি ওর বাবার সঙ্গে আজকে কথা বললাম। আ তো পরশুদিন গেছে। ওর বাবার সঙ্গে আজকে আমি কথা বললাম। হি ইজ ভেরি হ্যাপি। কিন্তু ওর আবার আগামীকাল আমাদের এখানে কিন্তু ফলো আপ আছে। আমরা যতগুলো বাচ্চা এবং কিছুর মধ্যে জানেন অ্যাডাল্ট পেশেন্টও আছে। প্রত্যেককে আমরা নির্দিষ্ট সময় পর ফলো আপের একটা টাইম দিয়েছি। এবং এরা আমাদের ফোন নাম্বার সহ অ্যাড্রেস সহ প্রত্যেকটি আছে আমার কাছে তালিকাভুক্ত করা। এবং রেগুলার বেসিসে কে কবে আসবে তার একটা তালিকা আমাদের তৈরি করা। এবং ওদের জন্য আমরা একটা ডেডিকেটেড রুম তৈরি করে রাখছি ফলো আপের এবং ডেডিকেটেড ডাক্তার দিয়ে। কবে কি আসবে সেই অনুযায়ী তাদের চিকিৎসা, এবং এই চিকিৎসাগুলো দীর্ঘমেয়াদী হবে কিন্তু, বিশেষ করে যাদের স্কিন গ্রাফট করা হয়েছে এবং হিলিং হয়েছে ধরেন ২১ দিনের বেশি সময় ধরে, তাদের কিন্তু পরবর্তী পর্যায়ে স্কার ডেভেলপ করবে, হাইপারট্রফিক স্কার হবে, কিলোয়েড হবে, এবং এটা ২ বছর পর্যন্ত এর মানে এভলিউশন হতে থাকে। এটা কখনো বাড়বে, কখনো কমবে। তো অর্থাৎ এদেরকে সবাইকেই অ্যাক্টিভ ট্রিটমেন্টের মধ্যে ২ বছর রাখতেই হবে, অ্যাক্টিভ ট্রিটমেন্টে। তারপরেও, কারণ এরা কিন্তু বাচ্চা, খেয়াল করেন, এদের অনেককে ১০ বছর পরে অপারেশন করতে হতে পারে। সে একটা বাচ্চা মনে করেন মুখে তার অগ্নিদগ্ধ হয়ে সেরে গেছে, কিন্তু তার এখানে স্কার আছে, একটা মেয়ে। তো ওর বয়স এখন ধরেন ১০ বছর। ওর এই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্কার হিলিংয়ের জন্য অনেক উত্থান পতন হয়। তো তার হয়তো মানে এরকম করতে করতে একটা সময় ১০ বছর পরেও তার সিরিয়াল এক্সেশন করতে হতে পারে। হ্যাঁ? তার মানে এদের অনেককেই কেউ তো তার আজীবন চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আমি বলছি যে এই যে আপনি বললেন যে দীর্ঘমেয়াদী চিকিৎসা, টানা ২ বছর চিকিৎসা দিতে হবে এবং এর পাশাপাশি মানসিক চিকিৎসার তো একটা আছে, একটা রাইট। খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা যেহেতু একটা বাচ্চা, বিশেষ করে তারা এই ধরনের একটা মানে জীবনের শুরুতেই এরকম একটা ট্রমার মধ্য দিয়ে একটা মানসিক আঘাত। তো সেইটাও, এই যে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত আছে কিনা? ধন্যবাদ। অবশ্যই, এবং আপনি হয়তো জানা আছে যে এইটা নিয়ে এই ১ম এরকম একটা ঘটনা নিয়ে সরকার একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করেছেন। এই জাতীয় তদন্ত কমিশনের যিনি প্রধান, তাকে একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির সমমর্যাদা দেওয়া হয়েছে। উনি একজন সাবেক আ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন। খুবই লার্নেড পারসন, এবং এর সঙ্গে বিমান বাহিনীরও একজন বোধহয় রিয়ার অ্যাডমিরাল বা এরকম সমমর্যাদার একজনকে দিয়ে, আরও উচ্চ পর্যায়ের দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে এই ক্ষয়ক্ষতি নিরূপণ, তাদের মানে মানসিক অবস্থা, তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেশন করা যায়, পরবর্তী পর্যায়ে চিকিৎসা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা প্রথমত ওনারা আমাদের এখানেই আসছিলেন, বসছিলেন। তারপরে নিজেরা বিভিন্ন জায়গায়, এর আরও কতগুলো অ্যাসপেক্ট আছে জানেন, একটা তদন্ত কমিশন হলে অন্যান্য ইস্যু আছে। কিন্তু আমাদের সঙ্গে তাদের পরবর্তী চিকিৎসা কিভাবে দেওয়া যায়, পরবর্তী চিকিৎসার ব্যয় কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেছেন, এবং সরকার সক্রিয়ভাবেই এগুলো বিবেচনা করছেন। এবং আজকেও আমরা আমাদের হেলথ ইকোনমিক ডিভিশন যেটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এবং আরও যারা এক্সপার্ট, তাদের সঙ্গে আমরা আজকেও মিটিং করেছি। এবং এই যে কথাগুলো আপনাকে আমরা বললাম যে ২ বছর থেকে ১০ বছর এমনকি আজীবনও চিকিৎসা লাগতে পারে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা ওনারা একটা চেষ্টা করছেন। এবং সরকার সোফার আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেটা জানানো এবং আরো হয়েছে, একটা ব্যাপার হলো যে যেহেতু এদের অনেকেই এই ইনজুরির কারণে স্বাভাবিক জীবনে হয়তো একেবারে নরমাল লাইফ লিড করতে হয়তো পারবে না, কাজেই সামাজিকভাবে তাদের পুনর্বাসনের জন্য হ্যাঁ, এগুলো নিয়েও মানে সক্রিয়ভাবে এখনো যেহেতু কাজগুলো চলছে, আমি আপনাকে ডিটেলস বলতে পারবো না। তবে আপনারা যে চিন্তাগুলো করছেন, সরকার এই কথাগুলো খুব সক্রিয়ভাবে বিবেচনা করে, সক্রিয়, এবং আমি বলবো যে খুবই এমপ্যাথেটিক্যালি, এবং আমি এখনো বলবো আপনাকে যে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, আপনি হয়তো জানেন, আপনার জানা আছে যে ঘটনার শুরুর দিকেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে
আমাদের ইনস্টিটিউটে আসছেন এবং ওনার দপ্তরেও আমাদেরকে উনি নিয়ে কয়েকবার, কারণ ওনার পক্ষে তো ইয়ে করা, তারপরে উনি অনেক সময় দিচ্ছেন এবং রেগুলার বেসিসে ওনার দপ্তর থেকে আমরা কি করছি, কারোর কিছু লাগবে কিনা এই বিষয়ে খবর নেওয়া আছে। আর আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় তো একেবারে সার্বক্ষণিক। আমি যে কথাটা বলেছিলাম যে প্রথম কয়েকদিন আমাদের সর্বোচ্চ পর্যায়ের উপদেষ্টা, সহকারী উপদেষ্টা স্যার, মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা পর্যন্ত ওখানে রেগুলার। আচ্ছা, যে 10টা বাচ্চা এখনো আছে তাদের অবস্থা কি? বা আমরা এদের মধ্যে 2টা বাচ্চা এখনো একটু সংকটজনকভাবে আছে। তাদের মধ্যে একটা বাচ্চার তো 50-এর উপরে বার ছিল এবং যে বাচ্চাটাকে নিয়ে কয়েকবার মানে নিউজ পেপারেও বিভিন্ন জায়গাতে যে সে আমাদের ছেড়ে চলে গেছে এরকম নিউজ আসছে। আরেকটা বাচ্চা আছে মেয়ে, সেও একটু মানে সবাই এদের পার্সেন্টেজ অনেক বেশি এবং মানে শারীরিক কন্ডিশনও আমরা তাদেরকে বিশেষ অবস্থার মধ্যে রাখছি এবং আশা করি যে আমরা এখন আশা করি, আমাদের বিশ্বাস মন থেকে যেভাবে চিকিৎসা দিচ্ছে, আশা করি যে সবাই হয়তো আল্লাহর ইচ্ছা থাকলে বাসায় ভালোভাবে ফেরত যেতে পারবে। আচ্ছা, এই যে আপনি চিকিৎসা দিলেন, আপনারা পুরো বিষয়টা হ্যান্ডেল করলেন, এই বাচ্চারা যখন আসলো বা সামগ্রিকভাবে এদের অনেকগুলো গল্পের পেছনে অনেক গল্প আছে, অনেক মানবিক স্টোরি আছে, অনেক ক্যাচি স্টোরি আছে। আপনার যে একজন ডাক্তার হিসাবে, একজন মানুষ হিসাবে আপনার মানসপটে দাগ কেটেছে বা সারা জীবন আপনাকে তাড়িত করবে এমন কোনো স্টোরি? আমি আপনাকে বলবো এই পুরা ঘটনাটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সারা জীবনে আমি কখনো বলতে পারবো না। কারণ ডে 1 থেকে আমরা এদের সঙ্গে কিন্তু প্রত্যেকটি রোগীর সঙ্গে আমি সহ আমার অন্যান্য কলিগরা, আমার অন্যান্য কর্মচারীরা প্রত্যেকের সঙ্গেই কিন্তু পার্সোনালি অ্যাটাচড। কারণ আমি আজকে যখন ওদেরকে দেখলাম, প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে। আপনি ইন্ডিভিজুয়ালি যেহেতু এখনো এটা একটা পার্সোনাল বিষয়, আপনি জানেন এগুলো ডিসক্লোজ করা, নাম বা ইত্যাদি বলা মুশকিল। এদের প্রত্যেকের পিছনেই এক একটা আলাদা গল্প। যে মানুষটা, তবে এই গল্পের সবচেয়ে যে জিনিসটা আমি বলবো যে আমার চিকিৎসক হিসাবে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এদের এই বাচ্চারা নিজে এবং তাদের প্যারেন্টসরা যে কষ্টটা ভোগ করেছে এই সময়ে এবং আমাদের সঙ্গে শেয়ার করছে, এদের সঙ্গে যদি আপনি কথা বলেন, এরা এক একজন হিরো। এবং এই বাচ্চাগুলো যারা আজকে বেঁচে ফিরে গেছে এবং যারা এখনো সুস্থ আছে, তাদের এই বেঁচে থাকার জন্য, সুস্থ হওয়ার জন্য আমরা চিকিৎসক হিসেবে যতটা আমরা নিজেদেরকে মনে করি যে আমাদের অবদান আছে, বা আপনারা ভাবছেন আমাদের অবদান আছে, বা অন্যরা ভাবছে, তার থেকেও আমি এবং আমার কলিগরা মনে করে এই বাচ্চারা নিজে এবং তাদের বাবা মারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বাচ্চা, আপনি চিন্তা করেন, দিনে আজকে 55 দিন চলছে, মানে যাদের বাচ্চা এখনো আছে তাদের মা বাবা এই বাচ্চাদের পিছনে প্রতিটা দিন আছে, প্রতিটা মুহূর্তে আছে। এটা তো সবসময় থাকে। আমি বলছি যে সব রোগীর ক্ষেত্রে বাবা মা বাচ্চাদের থাকলে থাকে, বাট ধরেন যখন একটা বাচ্চা আসলো, সে একা চলে এসছে, তার বাবা মা আসে না, সে জানে না তার বাবা মা কোথায়, বাট কথা বলতে পারছে, এই যে তার কাছ থেকে ওই সময়ের আকুতি, অর্থাৎ এই ধরনের কিছু ঘটনা যদি আমি আপনাকে বলি, যখন এই যে বাচ্চা রোহানি চলে গেলো, এই কিন্তু এদের ম্যাক্সিমাম বাচ্চার শুরুতে একা আসছে এবং তো তাদের সবারই একটাই বক্তব্য ছিল যে ডাক্তার সাহেব বা কেউ স্যার বলছেন আমাদেরকে বাঁচান। এবং প্রতি মুহূর্তে যখন আমি একটা বাচ্চার কথা আপনাকে বলি, নাম বলছি না, ওকে আমরা কয়েকবার প্রায় ঘোষণা করবার মতো অবস্থানে চলে গেছি। সেই বাচ্চার কাছে যখনই যাইতাম, তার যখনই শ্বাস থাকতো, সেন্স থাকতো, বলতো যে আমি বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান, আমি বাঁচবো, আপনারা চেষ্টা করলে আমি বাঁচবো। এই যে কথাগুলো, মানে এই বাচ্চাটার বয়স 12 বছর, কিন্তু এই কথা বলা, এরকম হাত ধরা, আমাদের অনেকে আছে, এইগুলো আসলে খুব কষ্টদায়ক। কাছে গেলে হাতটা জড়াই ধরতেছে, তখন আইসির মধ্যে থেকে আমরা বেরোতেও পারি না। একটা বাচ্চার কাছে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, যতক্ষণ পর্যন্ত সে হাতটা না ছাড়ে আমরা কিন্তু হাতটা টানতে পারি না। এর প্রতিটি বাচ্চাই আসলে একটা গল্প। মানে এই গল্পগুলো, মানে আমি কি বলবো যে এই মুহূর্তে হয়তো আমার এক্সপ্রেশনেও এটা কোলাচ্ছে না, কিন্তু আমি সহ আমাদের অনেক চিকিৎসক, বিশেষ করে যে যখন আমরা কিছু বাচ্চাকে হারিয়েছি, তাদের যে গল্প, সেই গল্পগুলো তো আমাদেরকে জড়িয়ে ধরে তারা যে কান্নাকাটি করছে। এবং আমার একটা জিনিস আমি বলবো যে নিজের কাছে খুবই
মানে নিজেকে মনে হয়েছে যে না হয়তো আমরা চিকিৎসাটা দিতে পেরেছি। বিশ্বাস করেন আমাদের মারা যাওয়ার পরে তারা মারা গেছে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তার একটা গ্রিভেন্স থাকে। কিন্তু মানে আমি বলব যে অন্তত আমাদেরকে সামনাসামনি সবাই গ্রিভেন্সের ব্যাপারটা কেউ শো করেনি, বরং আমরা যে তাদের জন্য চেষ্টা করছি সেই চেষ্টাগুলো তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং যারা মারা গেছে তাদের কষ্টগুলো তো অন্য ভিন্ন ছিল, বিশেষ করে যারা 10 দিন 15 দিন বাঁচার পরেও যারা মারা গেছে। এই জায়গার কষ্টটা কি জানেন? এদের বাবা মা অনেকেই মনে করছে যে এই বাচ্চাগুলো বেঁচে যাবে, আমরা কিন্তু মানে ওই যে বার্নের বাচ্চাদের যেটা হয়, মানুষ যে কোনো বাচ্চা বা সবাই প্রথমে বোঝাই যায় না, মানে সে ভালোভাবে কথা বলে, সবাই মানুষের মতো কথা বলে, কিন্তু তার আস্তে আস্তে আমাদের কষ্টের জায়গাটা এটা যে আমরা জানি যে 10 থেকে 15 দিন পরে বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমরা এই কথাটা তার বাবাকে তার আত্মীয় স্বজনকে বলতে পারি না। আমরা ধীরে ধীরে এই যে ব্রেকিং দি ব্যাড, এই কষ্টটা এটা খুবই মানে আস্তে আস্তে করে তাদেরকে প্রস্তুত করা যে আমরা এই বাচ্চাটাকে বা এই ওনাকে আসলে শেষ পর্যন্ত হয়তো সুস্থ করে তুলতে পারবো না। এই জায়গাগুলো প্রত্যেকটি মৃত্যুর ক্ষেত্রে বিশেষ করে এটা অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক ছিল। এবং আমি সহ আমার সিনিয়র যারা ডাক্তার ছিল এই প্রত্যেকটি মৃত্যুর সময় তাদের বাবাদের বা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কাউন্সিলিং করা, তাদের সঙ্গে কথা বলা, এই বলার সময় মানে আরও তাদের সাথে আরও রয়ে গেছে। বিশেষ করে আমি এই রোহনের কথা বলবো, এর বন্ধু মারা গেছে, কাছের বন্ধু 2-3 জন মারা গেছে, প্রত্যেকেরই এরা ওই সময় ও কেমন আছে জিজ্ঞেস করতো। তারপর যখন যে মারা গেছে এরা এই কষ্ট এদের জন্য বিশাল কষ্ট। এবং বিশ্বাস করেন ওরা এই বন্ধুত্বের ব্যাপারটাকে মানে এত সিরিয়াসলি নিছে। এই জেনারেশনের প্রতি আমার মাঝে মধ্যে এই জন্য খুব রেসপেক্ট লাগে। তারা কিন্তু এই সবসময় খবর রেখেছে তাদের বন্ধুটা কেমন আছে। একটা করে যখন প্রথম দিকে আমাদের কয়েকটা বাচ্চা আমরা হারালাম, তখন তার সাথে যারা ছিল তারা সাময়িকভাবে অনেক বিমর্ষ হয়ে গেছে। পরবর্তীতে আস্তে আস্তে তো মানুষ তো আপনি জানেন যে মেনে নিতে পারে, একটা সময় মানে ক্ষত শুকায় কিন্তু তার দাগ, এই যে যেটা আমাদের এই বার্নের ক্ষত শুকিয়ে বাড়ি চলে গেছে কিন্তু তাদের এই দাগটা থেকে যাচ্ছে। তা আমাদেরও সবারই এটা থেকে হয়তো আমরা একসময় বের হয়ে আসবো, কিন্তু আমরা যারা এইটার সঙ্গে সরাসরি জড়িত ছিলাম তাদের অন্তরে এই দাগটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এই সময় আরেকটা বিষয় খুব আলোচিত হয়েছিল, বিশেষ করে যারা এই যে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট ওদের যে সমস্ত ফেসবুক পেজ থেকে খুব ফোকাস করা হয়েছিল যে আজ যদি সামন্তলাল থাকতেন তাহলে হয়তো আরো ভালো হতো, আজ যদি সামন্তলাল থাকতেন তাহলে অনেক রোগী বাঁচানো যেত। আসলে কি আপনারা যখন চিকিৎসা দিয়েছেন এরকম কি কিছু মনে করেছেন? আমি আসলে এই বিষয়টা যারা বলেছেন বা করেছেন সেটা অন্যজন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা তো একটা দেশ, একজনের পরে আরেকজন আসে। আমরা তো এখানে চিকিৎসা লেখাপড়া বলেন শিখেছি, তো যখন আমার ঘাড়ে দায়িত্ব আসবে তখন এটা আমি পালন করার যোগ্য বলেই আমি মনে করি। আমাদের যারা চিকিৎসক আছে তারা আমরা আসলে আমাদের মাথায় কখনো এটা কারণ আমাদের যারা সম্মানিত সিনিয়র উনি একজন বার্নের একজন মানুষ ছিলেন। আমরা এইটুকু যদি চিন্তা করি, ডেফিনেটলি ওনার সময় উনি চেষ্টা করেছেন, বার্ন নিয়ে কাজ করেছেন। তো পরবর্তীতে আমরা যখন আমাদের আরও ডিরেক্টর ছিলেন, পরিচালক, তারা ফেস করছেন, তারা কাজ করছেন। এখন আমরা যারা আসছি আমাদের মাথায় কিন্তু ওই জিনিসটা ছিল না যে কে আছে আর কে নাই। আমরা যারা ছিলাম আমরা মনে করেছি, এবং এটাই বাস্তবতা, কারণ আমরা তো শিখেছি। এই বোধটা আমাদের কাছে কখনো মনে হয়নি যে এটা। তবে ডেফিনেটলি উনি বার্ন নিয়ে সারা জীবন কাজ করছেন, উনি বিভিন্ন সময়ে নানাজনের সঙ্গে উনি করেছেন। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে ওই বলতে পারেন যে যাতে সরকারের একটা ইমেজ নষ্ট হয় বা কিছু, এটা এই ধরনের একটা কিছু হতে পারে। বাট আমরা আসলে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, আমরা আমাদের মতো করে চিকিৎসা দিয়ে গেছি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সম্মানিত ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডাক্তার নাসিরউদ্দিনের বক্তব্য। আমরা মূলত এই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলেছি, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেছি। আপনারা যারা এতক্ষণ শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।